আজকে ইসিজি লেকচারের ফার্স্ট লেকচার আমরা আলোচনা করব। ইসিজি পড়ার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম জানতে হবে হার্ট কীভাবে কাজ করে, ইলেকট্রোফিজিওলজি অফ দ্য হার্ট, এবার আমরা আস্তে আস্তে আগাবো। প্রথমে যদি আমি চিন্তা করি, একটা হার্টের দুইটা এট্রিয়াম আছে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এগুলো হচ্ছে কন্ট্রাক্টাইল টিস্যু। আর কিছু আছে স্পেশালাইজড টিস্যু। এদেরকে স্পেশালাইজড বলতেছি কারণ এরা কারেন্ট কন্ডাক্ট করে। এখানে হচ্ছে এসএ নোড, এরপরে হচ্ছে এবি নোড, এরপরে বান্ডল অফ হিস, দেন রাইট বান্ডল ব্রাঞ্চ অ্যান্ড লেফট বান্ডল ব্রাঞ্চ। এটা রাইট বান্ডল, এটা লেফট বান্ডল। বান্ডল ব্রাঞ্চ থেকে পরে অরিজিন হয় পার্কিনজে ফাইবার। এগুলো হচ্ছে পার্কিনজে ফাইবার। পার্কিনজে ফাইবার সাপ্লাই দেয় কাকে? কার্ডিয়াক মাসলকে। এটা ধরি আমরা একটা স্পেসিফিক কার্ডিয়াক সেল। তো পার্কিনজে ফাইবার যখন কার্ডিয়াক সেলকে স্টিমুলেট করবে, স্টিমুলেশন দিল, তখন নর্মালি তো কার্ডিয়াক সেল রেস্টিং অবস্থায় ছিল। এই যে রেস্টিং অবস্থায় ছিল, তখন তার ভিতরে যে একটা কারেন্ট প্রোডাকশন ছিল রেস্টিং অবস্থায়, ওইটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। নর্মালি এক এক সেলের জন্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এক এক রকম থাকে। এটা সাধারণত নেগেটিভ চার্জ থাকে। তো -55 থেকে -90 পর্যন্ত হচ্ছে এর রেশিও। তো সেল অনুযায়ী ভ্যারি করে। আমরা অ্যাভারেজে 75 মিলিভোল্ট ধরি। তো এখন আমরা জানবো অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে। যখন সেলটা রেস্টিং অবস্থায় ছিল, তখন তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল -75 সাপোজ। এরপর সেলটাকে আমি একটু স্টিমুলেশন দিলাম। একটু স্টিমুলেশন যখন দিব, তখন -75 থেকে সে -70-তে চলে আসবে। -70-তে যখন চলে আসবে, তখন এই পয়েন্টে সেলের কিছু চ্যানেল ওপেন হবে। যেমন হার্টের মাসলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। যেই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে, এটাকে আমরা বলি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। কারণ সে একটা স্পেসিফিক ভোল্টেজ অ্যাকোয়ার করার পরেই ওপেন হবে, তাছাড়া ওপেন হবে না। যেমন এখানে -75-এ যখন ছিল, মানে সেলটা যখন রেস্টিং অবস্থায় ছিল, তখন এই চ্যানেলটা ক্লোজ ছিল। বাট যখন সে থ্রেশহোল্ড পটেনশিয়ালে চলে আসছে, থ্রেশহোল্ড পটেনশিয়াল দ্যাট ইজ -70, আমরা ধরে নিচ্ছি -70-তে যখন চলে আসবে, তখন ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে। যখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, তখন লট অফ ক্যালসিয়াম সেলের ভিতরে একসাথে ঢুকে যাচ্ছে। যখন একসাথে ঢুকবে, তখন এই -70 যেই ভোল্টেজটা ছিল সেলের ভিতরে, যেহেতু ক্যালসিয়াম একটা পজিটিভ আয়ন, তো পজিটিভ চার্জ সেলের ভিতরে ঢুকতেছে, তখন সেলটা কি হবে? পজিটিভিটি গেইন করবে। তখন সে -70 থেকে আস্তে আস্তে নেগেটিভিটি কমাইতে কমাইতে 0-তে চলে যাবে। 0 থেকে দেন আপ টু +10 মিলিভোল্ট পর্যন্ত যাইতে পারে। তাহলে সে পজিটিভিটি গেইন করতেছে, পজিটিভ চার্জে চলে গেছে। +10 মিলিভোল্ট। যখন +10 মিলিভোল্ট হচ্ছে, তখন এই ক্যালসিয়াম চ্যানেলটা আর ওপেন থাকবে না, তখন ক্যালসিয়াম আর ঢুকতে পারতেছে না। এই পর্যায়ে সেলের কি হইতেছে? পটাশিয়াম চ্যানেল ওপেন হবে। পটাশিয়াম চ্যানেল ওপেন হওয়ার ফলে সেলের ভিতরে যে পটাশিয়াম আয়ন ছিল, আমরা তো জানি সেলের ভিতরে থাকে পটাশিয়াম বেশি আর বাইরে থাকে সোডিয়াম বেশি। তো পটাশিয়াম যেহেতু বেশি থাকে, এর একটা টেন্ডেন্সি থাকে বাইরের দিকে মুভ করার জন্য, আর সোডিয়ামের টেন্ডেন্সি থাকে ভিতরে ঢোকার জন্য। তো পটাশিয়াম এখন কি করবে? পটাশিয়াম সেলের ভিতরে ঢুকবে, সেল থেকে বের হবে। যখন সেল থেকে বের হবে, তখন সে কী করতেছে? পটাশিয়াম একটা পজিটিভ আয়ন, সে পজিটিভ আয়ন যখন হারাবে, তখন সে কী করতেছে? আবার নেগেটিভিটি গেইন করতেছে। তখন ইনিশিয়াল স্টেজে একটু ফল হবে। একটু ফল যখন হবে, তখন আবার আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। এই ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকবে। যতটুকু পটাশিয়াম বাইরে বের হচ্ছে, ততটুকু ক্যালসিয়ামই আবার ভিতরে ঢুকবে। এই জন্য একটা স্ট্যাটিক ফেজ থাকবে এরকম, মানে সে চার্জ গেইন করতেছে, হারাইতেছে, দুইটাই হইতেছে, বাট একটা সামঞ্জস্যতা বজায় রাখতেছে দুইটার মাঝখানে। যতটুকু হারাইতেছে ততটুকুই গেইন করতেছে। এই জন্য একটা স্ট্যাটিক ফেজ এখানে হবে, যেটাকে আমরা বলতেছি প্ল্যাটো ফেজ।
ল্যাক্টোফেজ হওয়ার পরে তখন হঠাৎ করে আবার ক্যালসিয়াম চ্যানেল অফ হয়ে যাবে। যখন ক্যালসিয়াম চ্যানেল অফ হয়ে যাবে তখন আরও বেশি বেশি পটাশিয়াম চ্যানেল ওপেন হবে। তখন সেলের ভিতর থেকে পটাশিয়াম আয়ন আরও বাইরে চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট সেল নেগেটিভিটি আরও গেইন করবে। যখন সেল আরও বেশি নেগেটিভিটি গেইন করতেছে তখন এই যে নেগেটিভিটি গেইন করার জন্য এই প্ল্যাটোফেজ যেটা ছিল সেটা লস হবে। প্ল্যাটোফেজ লস হওয়ার ফলে সেলটা আবার আগের মতন নেগেটিভ ফেজে চলে আসবে -75, কারণ সে বেশি বেশি পজিটিভ আয়ন হারাচ্ছে। যেহেতু পটাশিয়াম সেলের ভিতর থেকে বেশি বেশি বাইরে মুভ করতেছে, আর পটাশিয়াম একটা পজিটিভ আয়ন আমি যেহেতু হারাইতেছি সেলের ভিতরে, সেলের বাইরের থেকে, মানে সেলের ভিতর হচ্ছে আইসিএফ, সেলের বাইরে হচ্ছে ইসিএফ। তো ইসিএফ এর তুলনায় আইসিএফটা কম পজিটিভ চার্জ সম্পন্ন থাকবে, যার জন্য এটা হচ্ছে নেগেটিভ। -75-এ যখন চলে যাবে তখন এরকম আবার একটা কার্ভ নিচে চলে আসবে। তখন আমরা বলবো সেল আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসছে। তাহলে ইনিশিয়াল স্টেজে কী হইতেছিল, আমার হালকা একটা স্টিমুলাস আমি দিচ্ছিলাম সেলকে, হালকা একটা স্টিমুলাস দিয়ে আমি কোথায় নিয়ে আসছি, থ্রেশহোল্ড পটেনশিয়ালে আমার কী হইতেছিল, লট অফ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছিল, যার মাধ্যমে অনেকগুলো ক্যালসিয়াম আয়ন সেলের ভিতরে ঢুকতেছিল। এই ফেজটাকে আমরা বলতেছি ডিপোলারাইজেশন। এই ফেজটা হচ্ছে ডিপোলারাইজেশন। এরপরে একটা স্ট্যাটিক অবস্থায় ছিল যাকে বলতেছি প্ল্যাটো। দেন আবার তারা নেগেটিভিটি গেইন করতেছে কিভাবে, পজিটিভ আয়ন লস করার মাধ্যমে। যেহেতু সে চার্জ হারাইতেছে এই জন্য আমাদের এই ফেজকে বলি রিপোলারাইজেশন। আর এটা ছিল ডিপোলারাইজেশন। আর এই টোটাল ফেজটাকে আমরা বলতেছি অ্যাকশন পটেনশিয়াল, যা আমরা ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়ছি। তাহলে ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন ইজ কল্ড অ্যাকশন পটেনশিয়াল। তো হার্টও যেহেতু সেল, হার্টেরও অন্যান্য সেলের মতন এই অ্যাকশন পটেনশিয়ালটা হবে। তো অ্যাকশন পটেনশিয়াল হওয়ার জন্য আমরা কি বলছিলাম, প্রথম একটা ইনিশিয়ালি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে মুভ করাইতে সেলকে হালকা একটু স্টিমুলাস দিতে হবে। থ্রেশহোল্ড পটেনশিয়াল এখান থেকে এখানে নিতে হালকা একটু স্টিমুলাস দিতে হবে। এই যে স্টিমুলাস দিতেছিল এটা কেন হইতেছিল, কিছু পরিমাণ পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকতেছিল, যেমন সোডিয়ামও হইতে পারে, ক্যালসিয়ামও হইতে পারে। এখন আমরা আসি, নর্মালি আমরা জানি কি এসএ নোড থেকে অটোমেটিক কারেন্ট তৈরি হয়, এই জন্য তাকে বলি তার অটোমেটিসিটি আছে, অথবা সে পেসমেকার হিসেবে কাজ করে। কেন? কারণ এটা যদি এসএ নোডাল সেল হয়, এসএ নোডাল সেলে কিছু সোডিয়াম চ্যানেল আছে যেগুলো অনবরত ওপেন থাকে এবং এর মাঝখান দিয়ে সবসময়ই সোডিয়াম প্রবেশ করে। এই সোডিয়াম প্রবেশ করার ফলে সে থ্রেশহোল্ড পটেনশিয়ালে নিয়ে যায়, থ্রেশহোল্ড পটেনশিয়াল থেকে অ্যাকশন পটেনশিয়ালে নিয়ে ডিপোলারাইজেশন করার মাধ্যমে অ্যাকশন পটেনশিয়াল করতেছে। সো ইনিশিয়াল স্টেজে এসএ নোডে প্রথমে অ্যাকশন পটেনশিয়াল হইল, জিনিসটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেলের ভিতরে। তাহলে সর্বপ্রথম অ্যাকশন পটেনশিয়াল হবে কোথায়, এসএ নোডে, এবং এটা অটোমেটিক্যালি হবে, কোনো ধরনের স্টিমুলাস আমার বাইরে থেকে দিতে হবে না, তার নিজেরই ক্যাপাসিটি আছে নিজেকে স্টিমুলেট করার জন্য। এটা ছিল এসএ নোডাল একটা সেল, এটা হচ্ছে সোডিয়াম আয়ন ঢুকতেছে এসএ নোডাল সেলে, কি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। দেন এসএ নোড থেকে কি হবে, এই কারেন্টটা গ্যাপ জাংশনের মাধ্যমে, আমরা জানি সেলের মধ্যে কিছু গ্যাপ জাংশন থাকে, এবং অন্যান্য প্রসেসের মাধ্যমে সে কী করবে, এইখানে একটা এট্রিয়াল মাসল আছে, এট্রিয়াল মাসলকে স্টিমুলেট করবে। তো সিমিলারলি যখন এট্রিয়াল মাসল স্টিমুলেটেড হবে তখন ইনিশিয়াল স্টেজে তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল -75, দেন -75 ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। দেন এইখানে
সোডিয়াম চ্যানেল ওপেন হবে, সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে কিছু পজিটিভ আয়ন সেলের ভিতরে যেহেতু ঢুকতেছে সেহেতু থ্রেশহোল্ড পটেনশিয়াল গেইন হবে। সাপোজ এটা -70-তে নিয়ে আসলো, যখন থ্রেশহোল্ড পটেনশিয়াল হবে তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, দেন লট অফ ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকবে। লট অফ ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকলো অ্যান্ড সেলকে তখন কি করলো, অ্যাকশন পটেনশিয়ালের জন্য ডিপোলারাইজেশন ফেজটা দিল। ডিপোলারাইজেশন ফেজ দিল, দেওয়ার পরে আবার প্লাটো ফেজ আসলো। এখন আমি রিপিট করতেছি না যেহেতু একটু আগে বলছিলাম। দেন প্লাটো ফেজ হওয়ার পরে আবার রিপোলারাইজেশন হইতেছিল। দেন এটা একটা এট্রিয়াল মাসলে হচ্ছে। দেন গ্যাপ জাংশনের মাধ্যমে সে কী করবে, পাশের সেলকে স্টিমুলেট করবে, দেন ওই সেল আরেকটাকে স্টিমুলেট করবে, আরেকটাকে স্টিমুলেট করবে। এটা এভাবে রাইট এট্রিয়াম পুরাটা ডিপোলারাইজড হবে। রাইট এট্রিয়াম পরে আবার কি করবে, লেফট এট্রিয়াম পুরাটাকে ডিপোলারাইজ করবে। সো এটা তো অনেক কম সময়ের ভিতরে হয়, ওইটা ইসিজি পেপার আলাদা আলাদা রিড করতে পারে না, সে রিড করে সমস্ত এট্রিয়াল মাসলকে একসাথে। সমস্ত এট্রিয়াল মাসল একসাথে তখন কি হবে, ডিপোলারাইজেশন হবে। এখন এই যে এট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে, আমরা ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, মানে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটা গ্রাফিক্যালি আমরা প্রেজেন্ট করতেছি। তো এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এট্রিয়ামে হচ্ছে সেটাকে আমরা গ্রাফিক্যালি ইসিজির মাধ্যমে প্রেজেন্ট করি পি ওয়েভের মাধ্যমে। ঠিক আছে, এখন পি ওয়েভ নিয়ে যদি আমি আলোচনা করি, পি ওয়েভকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। মাঝখান দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এই হাফ প্রোডাকশন হচ্ছে রাইট এট্রিয়ামের জন্য, আর বাকি হাফ প্রোডাকশন হচ্ছে লেফট এট্রিয়ামের জন্য। এখন যদি কোনো কারণে রাইট এট্রিয়াল ডিপোলারাইজেশনে কোনো সমস্যা হয় তাহলে পি ওয়েভের এই পাশে আমি কোনো অ্যাবনর্মাল কিছু একটা পাবো, আর যদি লেফট এট্রিয়ামের জন্য হয় তাহলে ইসিজির পি ওয়েভের এই পাশে কোনো একটা অ্যাবনর্মালিটি পাবো। ঠিক আছে, এরপরে কোথায় যাবে, এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছিল এট্রিয়ামে, সে এখন যাবে কোথায়, এবি নোডে। এটা হচ্ছে এবি নোড। আমরা জানি এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে একটা মাত্র পাথ হয়ে আছে কারেন্ট মুভ করানোর জন্য, সেটা হচ্ছে এবি নোড। আর বাকি অংশটা ব্যারিয়ার হিসেবে কাজ করে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝের, যেটাকে আমরা বলতেছি অ্যানুলাস ফাইব্রোসাস। এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। এট্রিয়ামে কি হচ্ছে ভেন্ট্রিকল তা জানতে পারবে না, কেন, কারণ এই অ্যানুলাস ফাইব্রোসাস। এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে। আমরা বৈদ্যুতিক তারের উপরে যে কাভারিং লেয়ারটা দিই সেটা একটা ইনসুলেটর, তো এরকম ইনসুলেটর হিসেবে এই অ্যানুলাস ফাইব্রোসাসটা কাজ করতেছে। তো এই এবি নোডে কারেন্ট কিছু সময়ের জন্য হোল্ড থাকবে। কেন হোল্ড থাকবে, যাতে এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য যেই কারেন্টটা হচ্ছে এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য তো এট্রিয়াল কন্ট্রাকশন করা। তো এট্রিয়াল কন্ট্রাকশন যাতে হইতে পারে এবং ওই টাইমে ভেন্ট্রিকলে যাতে কোনো অ্যাক্টিভিটি না থাকে। সো ডিপোলারাইজেশনের পরে পোলারাইজেশনের জন্য এট্রিয়াম কী হবে, কন্ট্রাকশন হবে। এই যে কন্ট্রাকশন হইতেছে ওই টাইমে ভেন্ট্রিকলের অবশ্যই রিল্যাক্সেশন হওয়া উচিত, কারণ ভেন্ট্রিকলও যদি ওই টাইমে কন্ট্রাকশন করে তাহলে তো আমি ফাংশনাল ডিফেক্ট পাইতেছি হার্টের। এট্রিয়াম এবং ভেন্ট্রিকল যদি একসাথে কন্ট্রাক্ট করে, আমাদের উচিত কি, এট্রিয়াম এবং ভেন্ট্রিকল আলাদা আলাদা টাইমে কন্ট্রাক্ট করবে। দ্যাটস ওয়াই এই এট্রিয়াল কন্ট্রাকশনের সময় কারেন্টকে ভেন্ট্রিকলে পাস করতে দিতেছে না, এবং কারেন্ট পাস করার একমাত্র ওয়ে হচ্ছে এবি নোড। তো এবি নোড কারেন্টটাকে হোল্ডিং অবস্থায় রাখবে 0.15, কোনো বই লিখছে 0.16 সেকেন্ডের জন্য। ঠিক আছে, দেন এই সময় পরে এবি নোড কী করবে, বান্ডল অফ হিস, এটা হিজ না, হ্যাঁ, হিজ মানে তার ওই হিজ না, এটা হচ্ছে সাপের হিস। সাপ ফনা তুলে যেরকম এরকম করে ওইরকম হালকা একটা সাউন্ড হবে এখানে, এটা হচ্ছে বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস থেকে পরে কারেন্ট কোথায় যাবে, লেফট বান্ডল ব্রাঞ্চে যাবে প্রথমে, দেন রাইট বান্ডল ব্রাঞ্চে যাবে, অ্যান্ড রাইট বান্ডল ব্রাঞ্চ লেফট বান্ডল ব্রাঞ্চ থেকে আলটিমেটলি যাবে পার্কিনজে ফাইবারে। কী যাচ্ছিল, কারেন্ট মানে অ্যাকশন পটেনশিয়াল। ওই যে
পজিটিভ আয়ন যেমন সোডিয়াম অথবা ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকতেছিল, এইগুলাও তো সেল। তারপরে কোথায় যাচ্ছে, বান্ডল অফ হিস থেকে লেফট বান্ডল ব্রাঞ্চে প্রথমে, এরপরে কারেন্টটা এদিকে মুভ করে রাইট বান্ডল ব্রাঞ্চে যাইতেছে। সর্বশেষে ভেন্ট্রিকলের মাসলগুলাও ডিপোলারাইজেশন হচ্ছে, ওই এট্রিয়ামে যেরকমভাবে ডিপোলারাইজেশন হইতেছিল সিমিলারভাবে এইখানেও ডিপোলারাইজেশন হবে। এখন এই পুরা জিনিসটাকে ইসিজি কীভাবে ক্যাপচার করবে? ইসিজি এটাকে ক্যাপচার করবে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং তাকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করবে। এট্রিয়াম যখন ডিপোলারাইজেশন হইতেছিল, সো এট্রিয়াল অনেকগুলা মাসল, এই পুরাটা এট্রিয়াল মাসল যখন ডিপোলারাইজেশন হইতেছিল তারা কারেন্ট প্রোডাকশন করতেছিল। এখন এই কারেন্টের মুভমেন্টটা কোথায় ছিল? এবি নোডের দিকে। কারেন্টের মুভমেন্ট ছিল এবি নোডের দিকে। এই কারেন্টের মুভমেন্টকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজিং ভেক্টর। তাহলে ভেক্টর দিয়ে আমরা কি করতেছি, ডিপোলারাইজিং যে কারেন্টটা সেই কারেন্টের ডিরেকশন দেখতেছি। এখন লেফট এট্রিয়ামের জন্য একটা কারেন্ট প্রোডাকশন হচ্ছিল বা ভেক্টর, রাইট এট্রিয়ামের জন্য একটা ভেক্টর প্রোডাকশন হচ্ছিল। এই দুইটাকে আমি আলাদা আলাদা না লিখে, যেহেতু মেশিন আলাদা আলাদা ক্যাপচার করে না, একসাথে ক্যাপচার করে, সেই জন্য আমি একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে প্রকাশ করব। এবং যেহেতু এটা ডিপোলারাইজিং ভেক্টর, আমরা জানি কি ডিপোলারাইজিং মানে হচ্ছে পজিটিভ আয়ন গেইন করা। তো এই ভেক্টরের হেডে আমরা মনে করব একটা পজিটিভ আয়ন আছে, ঠিক আছে? এটা দিয়ে বোঝাইতেছি যে সেল ডিপোলারাইজেশন হচ্ছে, মানে পজিটিভ আয়ন গেইন করতেছে, হচ্ছে এট্রিয়াল ভেক্টর। দেন হচ্ছে এবি নোডে কারেন্ট গেছে, কারেন্ট গিয়ে এখানে হোল্ড ছিল। যখন এবি নোডে কারেন্ট হোল্ড ছিল তখন ইসিজি পেপার কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হার্টের ক্যাপচার করতে পারবে না। যখন ক্যাপচার করতে পারবে না তখন একটা ফ্ল্যাট লাইন থাকবে। এরকম একটা ডেড পেশেন্টের আমরা যখন ইসিজি করি তখন এরকম ফ্ল্যাট লাইন পাই, এটাকে বলি আমরা আইসো ইলেকট্রিক লাইন। কেন ফ্ল্যাট লাইন পাইতেছি? কারণ যে ব্যক্তি মৃত তার হার্টের মাঝে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে না, চার্জ ঢুকতেছেও না, বেরো হচ্ছে না। দ্যাটস হোয়াই এরকম আইসো ইলেকট্রিক লাইন পাই। সিমিলারলি যখন এবি নোডে কারেন্ট হোল্ড অবস্থায় আছে তখন এট্রিয়াম এবং ভেন্ট্রিকলে কোনো ধরনের রিপোলারাইজেশন হচ্ছে না। দ্যাটস হোয়াই পেশেন্টের তখন আমি কি পাবো? আইসো ইলেকট্রিক লাইন পাবো। এই আইসো ইলেকট্রিক লাইন পাওয়ার পরে কারেন্টটা 0.15 সেকেন্ড পরে পাস হবে বান্ডল অফ হিস থেকে লেফট বান্ডল ব্রাঞ্চে যখন কারেন্টটা স্প্রেড হবে তখন লেফট বান্ডল ব্রাঞ্চের এখানে কি আছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা সেপ্টাল পোর্শন না, এই পুরাটা তো সেপ্টাল পোর্শন। এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তখন ডিপোলারাইজ হবে। আর এর ডিরেকশনটা কোন থেকে হচ্ছে? ডিপোলারাইজেশন ভেক্টরটা লেফট থেকে রাইটের দিকে আসতেছে। তাহলে সেপ্টাম ডিপোলারাইজিং কারেন্টকে যদি আমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তার ডিরেকশনটা হবে লেফট থেকে রাইটের দিকে, এরকম উপরে। অ্যান্ড যেহেতু সে পজিটিভ চার্জ গেইন করতেছে, এই ভেক্টরটা হবে পজিটিভ চার্জের। তাহলে প্রথমে পাইছিলাম আমরা 1 নম্বরে এট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য একটা ভেক্টর, এখন পাইতেছি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডিপোলারাইজেশনের জন্য একটা ভেক্টর। এরপরে কি আছে? বান্ডল অফ হিস থেকে পার্কিনসে ফাইবার হয়ে রাইট এবং লেফট ভেন্ট্রিকলের প্রত্যেকটা সেল কী করবে? ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন যখন হবে তখন তাদের মধ্যে কি হবে? অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়াল হইল রাইট ভেন্ট্রিকলে, দেন লেফট ভেন্ট্রিকলে। দেন রাইট ভেন্ট্রিকলে যখন ডিপোলারাইজেশন হচ্ছে, রাইট ভেন্ট্রিকলের ডিপোলারাইজিং সেল এইগুলা তারা একটা ভেক্টর প্রোডাকশন করবে, তাদের ডিরেকশন হবে এই দিকে। এবং যেহেতু এটা পজিটিভ চার্জ সেই জন্য এটার মাথায় আমরা একটা পজিটিভ আয়ন ধরবো। সিমিলারলি যখন লেফট ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন হবে
তখন লেফট ভেন্ট্রিকলের জন্য একটা ডিপোলারাইজিং কারেন্ট পাবো, যেটাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব, তার ডিরেকশন থাকবে লেফট সাইডের দিকে, এবং যেহেতু ডিপোলারাইজিং তার মাথায় একটা পজিটিভ আয়ন থাকবে। আমরা উপরে কী করছিলাম, রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামকে একসাথে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছিলাম। সিমিলারলি রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের দুইটা ভেক্টরকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করব। এখন দেখি, রাইট ভেন্ট্রিকলের মাসল কম, লেফট ভেন্ট্রিকলের মাসল বেশি, এবং এটার থিকনেস হচ্ছে 3 গুণ বেশি। সো লেফট ভেন্ট্রিকলের জন্য যেই কারেন্ট অথবা ভেক্টরটা প্রোডাকশন হবে তার পাওয়ার থাকবে বেশি, স্বাভাবিক, যেহেতু মাসল বেশি। এই জন্য দুইটা ভেক্টর যখন আমি যোগ করব রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের, তখন দেখব এই ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, অ্যাপেক্সের দিকে। ঠিক আছে, তাহলে ভেন্ট্রিকুলার ভেক্টরের ডিরেকশন থাকবে অ্যাপেক্সের দিকে এবং তার মাথায় একটা পজিটিভ আয়ন থাকবে। এটা হচ্ছে 3 নাম্বার ভেক্টর। ওকে, আমরা এই পর্যন্ত আরেকটু রিভাইজ দিই। তাহলে প্রথমে বলছিলাম এট্রিয়ামটা ডিপোলারাইজ হচ্ছে এসএ নোড থেকে, এসএ নোড এরকম ভেক্টর কোনো প্রোডাকশন করে না। দেন এট্রিয়ামের জন্য একটা ভেক্টর পাইছিলাম, তার ডিরেকশন ছিল এই দিকে। 2 নম্বরে বলছি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেহেতু লেফট বান্ডল ব্রাঞ্চ থেকে কারেন্টটা স্প্রেড করতেছে, তাই তার যেই ভেক্টর সেটার ডিরেকশন থাকবে এই দিকে। এটা হচ্ছে 2 নাম্বার ভেক্টর। 3 নাম্বারে আমরা টোটাল ভেন্ট্রিকুলার ভেক্টর প্রোডাকশন করতেছিলাম, যেটা ডিরেকশন ছিল অ্যাপেক্সের দিকে। এখন বাদ আছে আমাদের ভেন্ট্রিকলের বেজাল পোর্শনটা, এই এট্রিয়ামের নিচে যে অংশ, মানে ভেন্ট্রিকলের বেস। এখন রাইট পাশেও ভেন্ট্রিকলের বেস আছে, রাইট ভেন্ট্রিকুলার বেস, লেফট পাশেও আছে লেফট ভেন্ট্রিকুলার বেস। তার ডিরেকশন হবে কোন দিকে? তার ডিরেকশন হবে এই দিকে। লেফটের ক্ষেত্রে ডিরেকশন হবে এই দিকে। এখন এই রাইট এবং লেফট ভেন্ট্রিকুলার ভেক্টর যদি আমি যোগ করি, তাদের কমন ভেক্টরের ডিরেকশন হবে এই উপরের দিকে। যেহেতু লেফট ভেন্ট্রিকলের মাসল বেশি, তাই তার পাওয়ারও বেশি। সো 4 নাম্বার ভেক্টরের ডিরেকশন পাবো এই দিকে, আচ্ছা 4 নাম্বার ভেক্টর। এখন আমরা লিড নিয়ে হালকা একটু আলোচনা করি। লিড নিয়ে আমরা পরে আলাদা ভিডিও বানাবো, কিন্তু এইখানে যেহেতু আসছে আমরা এই টপিকটা আলোচনা করে ফেলি। তো নর্মালি আমরা জানি লিড হচ্ছে 12টা, 3টা হচ্ছে 6টা হচ্ছে চেস্ট লিড, আর 6টা হচ্ছে লিম্ব লিড। এখন এই যে ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশনগুলা একটা লিড থেকে কোন দিকে সেটার উপরে ডিপেন্ড করবে এই ভেক্টরের জন্য যেই ওয়েভটা প্রোডাকশন হবে তার ডিরেকশন কি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। যেমন এটা যদি একটা লিড হয়, হ্যাঁ এটা একটা লিড, এই লিডের দিকে যদি ভেক্টর মুভ করে তাহলে একটা আপওয়ার্ড ডিফ্লেকশন দিবে ইসিজি পেপার, হ্যাঁ। আর যদি লিড থেকে অপোজিট ডিরেকশনে ভেক্টর মুভ করে তখন ইসিজি পেপার দিবে নেগেটিভ ডিফ্লেকশন। এখন প্রত্যেকটা আলাদা আলাদা লিম্ব লিড, প্রত্যেকটা আলাদা আলাদা চেস্ট লিড, যদি ভেক্টরের ডিরেকশন তাদের দিকে হয় তাহলে ইসিজি পেপারে আপওয়ার্ড ডিফ্লেকশন পাবো। আর এই সেম ভেক্টরই আরেকটা লিড থেকে অপোজিট ডিরেকশনে মুভ করলে ওইখানে পাবো নেগেটিভ লিড। এখন আমরা দেখি একটু। হার্টের ক্ষেত্রে আমরা জানি রাইট ভেন্ট্রিকলের পাশে থাকে B1, B2, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এদিকে থাকে B3, B4 এবং B5, B6 থাকে লেফট ভেন্ট্রিকলের পাশে। যখন আমি ইসিজি লিডগুলা বসাই তাদের পজিশন এরকম হবে। তাহলে প্রথম ভেক্টর আমার কি ছিল? প্রথম ভেক্টর ছিল এট্রিয়াল যে ভেক্টরটা। এট্রিয়াল ভেক্টরের ডিরেকশন ছিল নিচের দিকে, হ্যাঁ। তো আমি সাপোজ মনে করি B3 অথবা B4 এর একটা ইসিজি প্যাটার্ন আমি আঁকাবো। লিড 1-এর ক্ষেত্রে লিড B3 এবং B4, আমি সাপোজ B4 ধরি।
B4-এ ইসিজি প্যাটার্নটা কেমন হবে, এই যে এট্রিয়ামের যেই ভেক্টরটা, এট্রিয়াল ডিপোলারাইজিং ভেক্টর, তার ডিরেকশন ছিল নিচের দিকে বা B4-এর দিকে, অলমোস্ট একদম হুবহু তো হবে না, এই দিকে তো আসছে ভেক্টরের ডিরেকশন। এটা দেখা যাবে যে B4 মনে করবে তার দিকে আসতেছে, সে এই জন্য সে একটা আপওয়ার্ড ডিফ্লেকশন দিবে, এটা হচ্ছে পি ওয়েভ। দেন 2 নাম্বার ভেক্টরে আসি। 2 নাম্বার ভেক্টরটা আমরা কি বলছিলাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। B4 যদি দেখে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডিরেকশন, তাহলে তার থেকে অপোজিট ডিরেকশনে, এটা অপোজিট ডিরেকশনে মুভ করতেছে না, এই জন্য সে কী করবে, একটা নেগেটিভ ডিফ্লেকশন দিবে, এটা একটা নেগেটিভ ডিফ্লেকশন। আর মাঝখানে এই যে আইসো ইলেকট্রিক লাইনটা আঁকাইলাম, এটা কেন, এই সময়টায় হার্ট কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দিচ্ছিল না, এই সময়ে এবি নোডে কারেন্টটা হোল্ড ছিল। অ্যান্ড দেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের জন্য আমরা একটা, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের জন্য কি পাচ্ছি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের জন্য একটা নেগেটিভ। তাহলে B4-এ ইনিশিয়ালি পাইছি পি ওয়েভ এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, দেন আইসো ইলেকট্রিক লাইন পাইছি কারেন্ট হোল্ড থাকার জন্য এবি নোডে, দেন একটা নেগেটিভ ডিফ্লেকশন পাইতেছি যেটা রিপ্রেজেন্ট করতেছে 2 নাম্বার ভেক্টর, মানে আইসো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ভেক্টরটা দেখতেছে B4। তারপরের ভেক্টরে যদি আমি যাই, এরপরের ভেক্টর হচ্ছে আমার মেজর ভেন্ট্রিকুলার ভেক্টর, যেটা ডিরেকশন ছিল অ্যাপেক্সের দিকে। মেজর ভেন্ট্রিকুলার ভেক্টর, তার ডিরেকশন B4-এর দিকে। তাহলে এখানে সে কী করবে, একটা আপওয়ার্ড ডিফ্লেকশন দিবে, এবং এটা অনেক পাওয়ারফুল আপওয়ার্ড ডিফ্লেকশন, কারণ ভেন্ট্রিকলের পাওয়ার বেশি, এটা একটা আপওয়ার্ড ডিফ্লেকশন দিয়েছিল। এটাকে বলতেছিলাম পি ওয়েভ, এটাকে বলতেছিলাম কিউ ওয়েভ, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের জন্য যেটা প্রোডাকশন হচ্ছে। তারপরে বলতেছি আমরা আর ওয়েভ, যেটা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজিং ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে। এরপর আমরা কি বলছি, ভেজাল ভেন্ট্রিকুলার ভেক্টর, এই যেটা 4 নাম্বার যে ভেক্টরটা, 4 নাম্বার ভেক্টরের ডিরেকশন ছিল B4 থেকে অপোজিট দিকে, তাই এটা কি দেবে, একটা নেগেটিভ রিফ্লেকশন, আর ওয়েভটা একটু নিচের দিকে চলে আসবে, এটাকে বলবো আমরা এস ওয়েভ। তারপরে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, এই জন্য একটা আইসো ইলেকট্রিক লাইন পাবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা আরেকটু সংক্ষেপে বলে দিই। ছিল এট্রিয়াল ভেক্টর, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের জন্য ভেক্টর, মেজর ভেন্ট্রিকুলার ভেক্টর, ভেজাল ভেন্ট্রিকুলার ভেক্টর। দেখতেছিলাম কই থেকে, B4 থেকে। সাপোজ এটা হচ্ছে B4। ইনিশিয়াল স্টেজে পি ওয়েভ কেন প্রোডাকশন হতেছে, এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, এট্রিয়াল ডিপোলারাইজিং ভেক্টর B4-এর দিকে, এই জন্য একটা পজিটিভ ওয়েভ, এটা পি ওয়েভ। পরে এবি নোডে কারেন্ট হোল্ড আছে, আইসো ইলেকট্রিক লাইন, দেন একটা নেগেটিভ ডিফ্লেকশন পাইতেছি, যেহেতু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা 2 নাম্বার ভেক্টরের ডিরেকশন B4 থেকে অপোজিট দিকে। দেন 3 নাম্বার ভেক্টর বা মেজর ভেন্ট্রিকুলার ভেক্টরের ডিরেকশন B4-এর দিকে, এই জন্য একটা পজিটিভ ডিফ্লেকশন পাইতেছি। দেন 4 নাম্বার যে ভেক্টরটা, তার ডিরেকশন B4 থেকে অপোজিট দিকে, এই জন্য একটা নেগেটিভ ডিফ্লেকশন পাইতেছি। এটা ছিল পি ওয়েভ, এটা ছিল কিউ ওয়েভ, এটা ছিল আর, এটা এস। এরপর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, এই জন্য একটা ফ্ল্যাট লাইন। দেন একটা রিপোলারাইজিং ভেক্টর পাবো, সেটা হচ্ছে টি ওয়েভ। এখন টি ওয়েভটা কি, এটা আমার জানতে হবে। টি ওয়েভটা প্রোডাকশন হচ্ছে, আমরা জানি ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনে পজিটিভ আয়ন গেইন হচ্ছে, রিপোলারাইজেশনে নেগেটিভ আয়ন গেইন হচ্ছে। নেগেটিভ না, মানে পজিটিভ হারাইতেছে, যার জন্য সে নেগেটিভিটি গেইন করতেছে। ডিপোলারাইজেশন শুরু হয় কই থেকে, ডিপোলারাইজেশনের ডিরেকশন হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে। মানে আমরা তো জানি হার্টের 3টা লেয়ার, হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম, দেন মায়োকার্ডিয়াম, দেন পেরিকার্ডিয়াম। তাহলে ডিপোলারাইজেশন ভিতর থেকে বাইরে, প্রথমে এন্ডোকার্ডিয়াম, দেন মায়োকার্ডিয়াম, দেন পেরিকার্ডিয়ামে স্প্রেড করতেছে। বাট রিপোলারাইজেশনও হবে অপোজিট ডিরেকশনে। রিপোলারাইজেশনের ডিরেকশন হবে কি, প্রথমে পেরিকার্ডিয়ামে, রিপোলারাইজেশন ভেক্টরটা প্রথমে হবে পেরিকার্ডিয়ামে,
তারপরে ছড়াবে মায়োকার্ডিয়ামে, দেন মায়োকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়ামের দিকে যাবে। এই জন্য তার ডিরেকশন হবে এরকম উল্টা। ডিপোলারাইজেশন ভেক্টরটা ছিল ভিতর থেকে বাইরের দিকে, বাট রিপোলারাইজেশন বাইরে থেকে ভিতরের দিকে। আর রিপোলারাইজেশন আমরা বলতেছিলাম কি নেগেটিভিটি গেইন করতেছে, এই জন্য এই ভেক্টরের মাথায় আমরা ধরবো একটা নেগেটিভ চার্জ। ডিপোলারাইজেশনের ক্ষেত্রে ধরছিলাম পজিটিভ চার্জ। যেহেতু ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে, তাহলে এখানে ভেক্টরের ডিরেকশন হবে এরকম, আর তার মাথায় থাকবে একটা নেগেটিভ চার্জ। আমরা অ্যাজ এ হোল সূত্র ধরছিলাম কি লিডের দিকে, এটা যদি একটা লিড হয়, লিডের দিকে যদি ভেক্টর মুভ করে তাহলে ওই ভেক্টরের জন্য লিড একটা আপওয়ার্ড ডিফ্লেকশন বা পজিটিভ ডিফ্লেকশন দিবে। এটা ডিপোলারাইজিং ভেক্টরের জন্য। ঠিক আছে, এটা মনে রাখার একটা সহজ সূত্র হচ্ছে ভেক্টরকে আমরা একটা মেয়ে ধরি, ভেক্টরকে যদি আমি একটা মেয়ে ধরি তাহলে ছেলেদের নিডল কি হবে, আপওয়ার্ড মুভ করবে। বাট যদি এমন হয় এই ভেক্টর একটা মেয়ে এবং সে এই ছেলেটা বা লিড থেকে দূরে সরে যাচ্ছে, তখন ছেলেটা কি হবে, ডিপ্রেসড হবে। ঠিক আছে, ডিপ্রেসড হবে, তখন পাবো কি আমরা নেগেটিভ ওয়েভ, তখন পাবো আমরা নেগেটিভ ওয়েভ। এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে, প্লাস ডিপোলারাইজিং ভেক্টর প্লাস মানে মেয়ে। এখন যদি ধরি রিপোলারাইজিং ভেক্টর, তার মাঝে কি আছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে লিড থেকে যদি একটা নেগেটিভ চার্জ অপোজিট ডিরেকশনে মুভ করে, তখনও ইসিজি পেপারে আমি কী পাবো, একটা আপওয়ার্ড ডিফ্লেকশন। তখন আমি একটা আপওয়ার্ড ডিফ্লেকশন পাবো, কারণ আমরা মনে রাখবো নেগেটিভ ভেক্টর মানে মেয়ে না, এটা হচ্ছে ছেলে। একটা ছেলে থেকে আরেকটা ছেলে দূরে সরে গেলে, ধরি আমরা ছেলের, এই ছেলেটা হচ্ছে মেয়ের ভাই, মেয়ের ভাই যদি ছেলের থেকে দূরে যায় তাহলে ছেলের নিডল আবার দাঁড়ায় যাবে, কারণ সে বেশি সময় পাবে মেয়ের সাথে স্পেন্ড করার জন্য। ওকে, তাহলে রিপোলারাইজেশন ভেক্টর আমরা যদি এত কমপ্লেক্স করে না মনে রাখতে চাই, শুধু একটা জিনিস মনে রাখলেই হবে, নেগেটিভ ভেক্টর যদি লিড থেকে দূরে সরে যায় তাহলে ইসিজি পেপার একটা পজিটিভ ওয়েভ দিবে। লিড থেকে একটা নেগেটিভ ভেক্টর দূরে সরে গেলে লিডে পজিটিভ ডিফ্লেকশন হবে, এই জন্য টি ওয়েভটা হয় পজিটিভ ডিফ্লেকশনের। ওকে, এখন কোনো কোনো ক্ষেত্রে আমরা আরেকটা ওয়েভ পাইতে পারি, একটা মাত্র কন্ডিশনেই, সেটা হচ্ছে ইউএফ। ইউএফ আমরা কোথায় পাই, এক্স্যাক্টলি হাইপোক্যালেমিয়াতে, হাইপোক্যালেমিয়া। এখন নর্মালি আমরা জানি হার্টের কি মাসলের মধ্যে এট্রিয়াম, দেন ভেন্ট্রিকল, অ্যান্ড ভেন্ট্রিকলের মধ্যে কিছু মাসল আছে এখানে, প্যাপিলারি মাসল। ঠিক আছে, যেইগুলোর মাধ্যমে কর্ডা টেন্ডনিটা লেগে থাকে। এই প্যাপিলারি মাসল যখন ভেন্ট্রিকুলার মাসল, অন্যান্য যে মাসল যেমন মায়োসাইট, সেগুলো যখন কন্ট্রাকশন হইতেছে, মানে তাদের মধ্যে যখন রিপোলারাইজেশন হইতেছে, ওই সেম টাইমই হচ্ছে। বাট যখন একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে তখন এই প্যাপিলারি মাসল একটু দেরিতে ডিপোলারাইজেশন হয়, তখন এই প্যাপিলারি মাসল কী হবে, একটু দেরিতে ডিপোলারাইজেশন হবে, যার জন্য সে আলাদা একটা ওয়েভ দিবে, যেটাকে আমরা ইউএভ আকারে পাবো। এটাও একটা পজিটিভ ডিফ্লেকশন। ওকে, তাহলে প্যাপিলারি মাসল কন্ট্রাকশনের জন্য যেই ভেক্টরটা হচ্ছিল সেই ভেক্টরের ডিরেকশন ছিল B4-এর দিকে, যেহেতু আমরা B4 দেখতেছি, তখন এইখানে আমরা পজিটিভ ডিফ্লেকশন পাবো। এখন আমরা অন্য একটা ভেক্টর চিন্তা করি, সাপোজ মনে করি লিম্ফ লিডের মধ্যে লিম্ফ লিড, সেম জিনিসটাই আমি লিম্ফ লিডে কী পাবো, লিম্ফ লিডের ক্ষেত্রে আমি ABR ধরি, অগমেন্টেড ভোল্টেজ ফ্রম রাইট আর্ম, আমরা এগুলো আলোচনা করব পরে। ধরি এটা হচ্ছে হার্ট, এটা ছিল ভেক্টরের ডিরেকশন, এট্রিয়াল ভেক্টর, দেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ভেক্টর, মেজর ভেন্ট্রিকুলার ভেক্টর, ভেজাল ভেক্টর, আর এইটা হচ্ছে ডান হাত,
ডান হাতে হচ্ছে এবিআর থাকে, অগমেন্টেড ভোল্টেজ ফ্রম রাইট আর্ম। তাহলে এবিআরে যদি দেখি এই এট্রিয়াল ডিপোলারাইজিং ভেক্টর, এবিআরের ইসিজি প্যাটার্ন যদি দেখি, এবিআর থেকে এট্রিয়াল ডিপোলারাইজিং ভেক্টর সে কী করতেছে, অপোজিট দিকে মুভ করতেছে। তাহলে এখানে আমরা কি পাবো, একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পাবো। এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য যেই ভেক্টর তাকে আমরা কি বলি, পি ওয়েভ। তাহলে এখানে পি ওয়েভটা কী পাচ্ছি, নেগেটিভ বা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তারপরে কারেন্ট হোল্ড আছে, এটাকে আমরা আইসোইলেকট্রিক লাইন দিয়ে প্রকাশ করতেছি এবি নোডের জন্য। দেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের জন্য যেই ভেক্টরটা প্রোডাকশন হচ্ছে তার ডিরেকশন কোন দিকে, এবিআর এর দিকে না, এই জন্য এটা একটা পজিটিভ ডিফ্লেকশন দিবে, পজিটিভ ডিফ্লেকশন দিল, এটাকে আমরা বলবো পজিটিভ ডিফ্লেকশন। ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন যেটা, সেটা হচ্ছে আর ওয়েভ। দেন আবার একটা নেগেটিভ ডিফ্লেকশন, কেন, কারণ এই মেজর ভেন্ট্রিকুলার যেই ভেক্টরটা তার ডিরেকশন ছিল এবিআর থেকে অপোজিট দিকে, এর জন্য একটা নেগেটিভ ডিফ্লেকশন হবে এবং এটা পাওয়ারফুল নেগেটিভ ডিফ্লেকশন। তারপর আবার ভেজার ভেন্ট্রিকুলারের জন্য কি হবে, তার ডিরেকশন ছিল এবিআর এর দিকে, সে একটা পজিটিভ ডিফ্লেকশন দিবে। ঠিক আছে, সে একটা পজিটিভ ডিফ্লেকশন দিবে। তারপর একটা আইসোইলেকট্রিক লাইন তৈরি হইতেছে, যেহেতু এই টাইমে কোনো কাজ করতেছে না। দেন টিউএফ, টিউএফ আমরা কি বলছিলাম, রিপোলারাইজিং ভেক্টর, তার ডিরেকশন ছিল এইদিকে, কিন্তু তার মাঝে ছিল নেগেটিভ চার্জ। তো এখন কি করবে, সে একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন দিবে, কারণ নেগেটিভ চার্জ মুভ করতেছে, পজিটিভ চার্জ না। তাহলে এটা হচ্ছে টিউএফ। আর এইখানে সূত্র হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স। ফার্স্ট যেই নেগেটিভ ডিফ্লেকশনটা কিউআরএস কমপ্লেক্সে, এইটাকে আমরা বলবো কিউ। ফার্স্ট যেই পজিটিভ ডিফ্লেকশন তাকে বলবো আর, আর ওয়েভের পরে যেই ডিফ্লেকশন তাকে বলবো এস। কিন্তু এইখানে কি হইতেছে, ফার্স্ট আর ওয়েভ পাচ্ছি, ফার্স্ট পজিটিভ যেহেতু, আর এর পরে যেই নেগেটিভ ডিফ্লেকশন সেটা কিন্তু এস। ঠিক আছে, আর এর পরে যদি কোনো নেগেটিভ ডিফ্লেকশন সেটা হচ্ছে এস, এটা কিউ না, এটা হচ্ছে এস ওয়েভ। অ্যান্ড এস এর পরে যে আবার আরেকটা আর আসছে পজিটিভ, এটাকে আমরা বলবো আর প্রাইম। ঠিক আছে, আর প্রাইম অথবা আর প্রাইম যেভাবে প্রকাশ করি না কেন। তাহলে এখানে আর এস আর প্যাটার্ন পাবো। এই তো, এটা মোটামুটি আজকের ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা। তাহলে একটা ইসিজি পেপার আমি হাতে নিয়ে সর্বপ্রথম যেই লিডের দিকে তাকাবো সেটা হচ্ছে এবিআর, কারণ এবিআর দেখে আমরা ডিটেকশন করতে পারি নার্সরা লিডগুলা কি ঠিক জায়গায় বসাইছে নাকি উল্টা জায়গায় বসাইছে। তাহলে সর্বপ্রথম দেখবো এবিআর, এবিআরের প্যাটার্ন যদি এরকম থাকে, পি ওয়েভটা নেগেটিভ, আর এস আর প্যাটার্ন অ্যান্ড দেন টি ওয়েভ নেগেটিভ, তখন এটা হচ্ছে সঠিক প্লেসমেন্ট করছে লিডটাকে, মানে ভুল করে নাই। যদি কোনো কারণে এবিআরে পিটা পজিটিভ পাই, তখন বলবো আবার করতে এবং লিডগুলো ভালোভাবে খেয়াল রেখে বসাইতে, আবার করবে। এখন এরকম পজিটিভ পি ওয়েভ পাইতে পারি কিছু কন্ডিশনে, পাই না যে এরকম না। কোথায় পাইতে পারি, ডেক্সটোকার্ডিয়া। ডেক্সটোকার্ডিয়া কি, ডেক্সটোকার্ডিয়া হচ্ছে হার্ট যখন বাম পাশে না থেকে ডান পাশে থাকে। আরও দু একটা কন্ডিশন আছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডেক্সটোকার্ডিয়াতে। ডেক্সটোকার্ডিয়া আমরা স্পেসিফিক ডিজিজ আলাদা আলাদা আলোচনা করব, এটা তো বেসিক ক্লাস প্রথম। তাহলে এবিআরে পি ওয়েভটা নেগেটিভ থাকবে। পি ওয়েভ যদি এবিআর যদি পজিটিভ পাই, তখন হয় মিসপ্লেসমেন্ট অফ লিড, মিসপ্লেসমেন্ট, অথবা পেশেন্টের হার্টটা ডান পাশে। এই তো, আমরা পরের ক্লাস খুব শীঘ্রই নেব।